আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের সপ্তম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো আমাদের সপ্তম অধ্যায়ের শেষের দিকে যে 3টি সৃজনশীল দেওয়া রয়েছে, তো এর মধ্যে থেকে আমরা এখন 3 নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো আসলে আমাদেরকে প্রশ্নে কি বলা হয়েছে এবং সেই উত্তরগুলো কিভাবে আমরা উত্তরগুলো সাজাবো। তো ফার্স্টে আমরা দুইটা বিক্রিয়ার লাইন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে যে সোডিয়াম হাফ মোল ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন করতেছে। সেকেন্ড বিক্রিয়াটাতে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়ালস টু জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে আমরা দুইটা বিক্রিয়া দেখতেছি, একটা বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, আর একটা বিক্রিয়াতে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। আচ্ছা, তো এবারে যাচ্ছি আমরা প্রশ্নে। দেখো আমাদের প্রথম প্রশ্নে বলেছে সমানুকরণ বিক্রিয়া কাকে বলে। সমানুকরণ বিক্রিয়া, তাহলে আমরা জানি যে কি বলতেছে, যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন থাকে তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। সমাণু বলতে বোঝানো হয় যে আণবিক সংকেত একই রকম বাট গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন রকম, এদেরকে বলি আমরা সমাণু। আর একটি সমাণু থেকে অপর একটি সমাণু তৈরির প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে। আমরা একটা এক্সাম্পলও চাইলে দিয়ে দিতে পারি, অ্যামোনিয়াম সায়ানেট, তাই না, NH4CNO। আচ্ছা, এই অ্যামোনিয়াম সায়ানেটকে আমরা তাপ দিয়ে কি তৈরি করতে পারি, ইউরিয়া, H2NCONH2। তো দেখো এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, এটা হচ্ছে ইউরিয়া। উভয়ের আণবিক সংকেত কিন্তু সেম। আণবিক সংকেতটা কি, N2H4CO। এখানেও খেয়াল করো দুইটা নাইট্রোজেন, তাহলে কি হবে N2, হাইড্রোজেন 2 2 4টা H4CO। তাহলে উভয়ের আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত আলাদা, স্ট্রাকচার আলাদা, বন্ধন চিহ্নগুলো আলাদা। বিধায় আমরা এই অ্যামোনিয়াম সায়ানেট এবং ইউরিয়াকে পরস্পরের সমাণু বলতে পারি। এবং যে বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুত করতে পারি সেই বিক্রিয়াকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, সমানুকরণ বিক্রিয়া। সো আশা করতেছি তোমরা এই অংশটুকু ক্লিয়ার হয়ে গিয়েছো। আমাদের কয়ের প্রশ্ন অ্যান্সারটুকু হয়ে গেল। খ নাম্বার প্রশ্ন, উভমুখী বিক্রিয়া কাকে বলে। উভমুখী বিক্রিয়া আমরা কোন বিক্রিয়াকে আমরা উভমুখী বিক্রিয়া বলতে পারি। তো দেখো আমাদের সংজ্ঞা, উভমুখী বিক্রিয়ার সংজ্ঞা কি হবে বা কাকে বলে, যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপাদ পদার্থসমূহ বিক্রিয়া করে। আসলে উৎপাদ পদার্থসমূহ বিক্রিয়া না করে যদি আমরা এভাবে লিখি যে ভেঙে গিয়ে বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, আবার উৎপাদ পদার্থ ভেঙে গিয়ে বা বিক্রিয়া করে যেইটাই বলো না কেন বিক্রিয়কে পরিণত হবে তাকে আমরা উভমুখী বিক্রিয়া বলবো। তো উভমুখী বিক্রিয়ার দুইটা মূল টার্ম হচ্ছে আমরা দুই দিকেই মুভমেন্ট করতে পারি। আমরা চাইলে এখান থেকে এইদিকেও যেতে পারবো, আমরা চাইলে এখান থেকে এদিকেও আসতে পারবো, সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। একটা এক্সাম্পল দেই, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে শুরুতে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। আচ্ছা, তো কিছু সময় অতিবাহিত হওয়ার পর এই হাইড্রোজেন আয়োডাইডটাকে ভেঙে আমরা পুনরায় আয়োডিন এবং হাইড্রোজেন হিসেবে রূপান্তর করতে পারবো। তাহলে দেখো আমরা কিন্তু হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে যেমনিভাবে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতে পারতেছি, ঠিক সেম ভাবে হাইড্রোজেন আয়োডাইডকে ভেঙে আমরা পুনরায় হাইড্রোজেন এবং আয়োডিনে মানে আগের জায়গাতে জাস্ট আমরা ফিরে আসতে পারতেছি। যেহেতু আমি এই বিক্রিয়া থেকে দুই দিকেই মুভ করতে পারতেছি সেহেতু এই বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। ব্যাস, আমাদের ক্ষয়ের অ্যান্সারটিও হয়ে যাচ্ছে। তো এবারে আমরা যাচ্ছি গ এর প্রশ্নে। কি বলতেছে, যে দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো। দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগ হচ্ছে জিঙ্ক সালফেট। ফার্স্ট অফ অল জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে বিক্রিয়ক, উৎপাদ হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে এইখানে যে জিঙ্ক সালফেট যে তৈরি হয়েছে, এই জিঙ্ক সালফেটের মধ্যে মানে জিঙ্ক সালফেট যৌগের মধ্যে সালফারের জারণ মান কত হবে এইটা আসলে আমাকে বের করতে হবে। তো আমরা যাচ্ছি এবার গ নাম্বার প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে কি বলেছে, যে জিঙ্ক সালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা x। আমরা ধরে নিচ্ছি যে জিঙ্ক সালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত হতে পারে, x হতে পারে। এখন টোটাল যৌগের মধ্যে সালফার বাদে বাকি যে দুইটা পরমাণু আছে এই দুইটা পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান আমাকে জানতে হবে। তো জিঙ্কের জারণ মান কত, জিঙ্কের জারণ মান হচ্ছে +2 বা +2, আর অক্সিজেনের জারণ মান -2। ওকে, তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, স্যার জিঙ্কের জারণ মান যে +2 এটা আপনি বুঝলেন কিভাবে। চলো সেইটুকু নিয়ে আগে একটু মানে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে জিঙ্ক সালফেট কিভাবে তৈরি হয়। জিঙ্কের যোজনী 2, সালফেট SO4, সালফেট মূলকেরও যোজনী 2। তাহলে আমরা যখন জিঙ্ক এবং সালফেট মূলক মিলাই তখন যোজনী এক্সচেঞ্জ করি ZnSO4। তো যেহেতু এটাও 2 এটাও 2, তাহলে আমরা 2 দ্বারা ডিভাইড করলে 1 1 হয়ে যাচ্ছে। জিঙ্ক সালফেট এভাবে তৈরি হয়।
এবারে আসো তাহলে জিঙ্ক সালফেট যৌগের মধ্যে জিঙ্কের যোজনী কত? জিঙ্ক সালফেট যৌগের মধ্যে জিঙ্কের যোজনী হচ্ছে 2 এবং জিঙ্ক একটা ধাতু। তাহলে আমরা কোনো একটা আননোন যদি পরমাণু আসে তাহলে আমরা সেখান থেকে মানে সেই পরমাণুর জারণ মানটা কিভাবে বের করব? ফার্স্টে দেখবো যে সে ধাতু নাকি অধাতু, নাম্বার 1। আর নাম্বার 2 তার যোজনী, সে এই যৌগের মধ্যে কত যোজনী সে ব্যবহার করেছে। সে যত যোজনী ব্যবহার করবে তার জারণ মান ঠিক ততই হবে। তাহলে এখানে যেহেতু জিঙ্ক 2 যোজনী ব্যবহার করেছে এজন্য জিঙ্কের জারণ মান +2 বা +2 হয়েছে এবং জিঙ্ক একটা ধাতু বিধায়ক আমরা এটা জারণ মান পজিটিভ নিয়েছি। আর অক্সিজেনের জারণ মান সবসময় -2 হয় পার অক্সাইড এবং সুপার অক্সাইড বাদে, তাহলে এটা কখনোই পার অক্সাইড হচ্ছে না। এবারে আমরা সালফারের জারণ মানকে x ধরে নিচ্ছি। তো প্রথম সূত্র হচ্ছে কোনো যৌগের মোট মানে যৌগের মধ্যে যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুগুলোর মোট জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে 0, অর্থাৎ সবার জারণ মান যদি আমি যোগ করি আমার ফাইনাল ফলাফলটা 0 আসবে। সেই হিসাবে জিঙ্ক সালফেট যৌগের টোটাল জারণ মানটা 0 পাবো আমি। নেক্সটে দেখো জিঙ্কের জারণ মান +2 আর জিঙ্ক আছে একটা, সেই জন্য হচ্ছে 1। সালফারের জারণ মান x আর 1 দিয়ে গুণ করলাম না, কারণ 1 এর সাথে x গুণ করলে তো আমরা 1ই পাবো। অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 এবং অক্সিজেন আছে কয়টা? 4টা, = 0। দেন এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি +6। তার মানে জিঙ্ক সালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা বা সালফারের জারণ মান +6। তো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো। এখানে মূল ফার্স্টে কিন্তু এই জায়গাটুকুটাকে একটু কনসার্ন করতে হবে, একটু ফোকাস দিতে হবে যে এখানে আসলে জিঙ্কের জারণ মানটা আমরা কিভাবে বের করব। ওকে, তো আমি গয়ের অ্যান্সারটুকু ক্লিয়ার করে দিলাম তোমাদের জন্য। এবারে যাচ্ছি আমরা ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, যে উদ্দীপকের প্রথম বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে ব্যাখ্যা করো। এই যে সোডিয়াম ½ মোল ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। সো এই বিক্রিয়াটিতে আসলে জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে কিনা এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। আমরা এখানে জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে কিনা সেটা এখন ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে আমরা এবার ঘয়ের প্রশ্নে যাচ্ছি। শুরুতে আসলে আমরা বিক্রিয়াটা একটু তুলে নেই, এখানে যে বিক্রিয়াটা কথা বলেছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে 1 মোল সোডিয়াম ½ মোল ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। দেন এখানে এই যে হাফ ব্যাপারটা আসলে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল, মানে হাফ জিনিসটাকে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে আমরা হাফকে রিমুভ করতে পারি কি দিয়ে? 2 গুণ করার মাধ্যমে। হাফ 2 গুণ করার মাধ্যমে চলে যাবে, ঠিক আছে? সো দেখো 2 দ্বারা গুণ করি, তাহলে 2 দ্বারা গুণ করলে 2 মোল সোডিয়াম, এই হাফ আর 2 কাটাকাটি হয়ে Cl2 হচ্ছে আর 2 মোল সোডিয়াম ক্লোরাইড। দেন আসলে জারণ মানে ভাগ করব। সো সোডিয়াম হচ্ছে প্লাস, ক্লোরিন সোডিয়াম এখানে মুক্ত অবস্থায় আছে এজন্য সোডিয়ামের জারণ মান 0। ক্লোরিন এইখানে দ্বি পরমাণু আকারে আছে এজন্য ক্লোরিনের জারণ মান 0। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরিন মাইনাস, কেন ক্লোরিন গ্রুপ 17 এর মৌল, আর সোডিয়াম প্লাস, কেন সোডিয়াম গ্রুপ 1 এর মৌল। এগুলো কিন্তু ফিক্সড ভ্যালু, যে গ্রুপ 1 এ হাইড্রোজেন বাদে সবার জারণ মান পজিটিভ, গ্রুপ 17 এর সবার জারণ মান -1। সো এই যে কিছু শর্ত আছে। আবার এই ক্লোরিনটা যদি আবার এরকম অণু আকারে থাকে তখন আবার জারণ মান 0 হবে। সোডিয়ামটা যদি এরকম মুক্ত বা এককভাবে আসে তখন তাদের মান 0 হবে। তাহলে ফার্স্টে আমরা জারণ মানগুলো ভাগ করলাম, এরপর দেখো কম্পেয়ার করব। সোডিয়ামের জারণ মান 0 থেকে +1 হয়েছে। সো আমাদের জারণ বিজারণের 4টা সূত্র আছে, এর মধ্যে একটা সূত্র ছিল এরকম যে পজিটিভ চার্জের মান বাড়লে বিক্রিয়ক থেকে উৎপাদে পজিটিভ চার্জের মান বাড়লে জারণ হয়। সো এই জন্য জারণ লিখলাম। আবার বিক্রিয়ক থেকে উৎপাদে নেগেটিভ চার্জের মান বাড়লে বিজারণ হয়। তো Cl 0 থেকে Cl -1 হয়েছে। সো এখানে কি হয়েছে? এখানে কি ঘটেছে? এখানে বিজারণ ঘটেছে। নেক্সটে দেখো আমরা এখন এই জারণ বিজারণ বিক্রিয়ার রূপান্তর করব, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ার আর বিক্রিয়ার মতো করে সাজাবো। তাহলে সোডিয়াম, খেয়াল করো এখানে আমরা আগে একটু দেখে নিই সোডিয়াম কি হয়েছে, 0 থেকে +1 হয়েছে, 0 থেকে +1 হয়েছে। সো আমরা এটা কিভাবে দেখাতে পারি যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে রূপান্তর হয়েছে। তো আমাদের এখানে কি সোডিয়াম একটা ছিল নাকি 2টা ছিল? ফার্স্টে আমরা একটার জন্য দেখাবো যে একটা সোডিয়াম কি করতেছে, এরপরে আমাদের এখানে যতগুলো সোডিয়াম থাকবে। সো ফার্স্টে আমি একটা সোডিয়াম দেখিয়েছি, এবার দেখতে পাচ্ছি যে এখানে সোডিয়াম রয়েছে 2টা। তাহলে এই যে দেখো, তাহলে 2টা সোডিয়াম যেতে ছিল, তাহলে একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে 2টা সোডিয়াম অবশ্যই 2টি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে 2টা সোডিয়াম প্লাসে পরিণত হবে। এরপরে আমরা জাস্ট এই লাইনটাকে সাজিয়েছি, 3 নম্বর লাইনে কোনো কিছু নতুন করে ইন্ট্রোডিউস করা হয় নাই, যা সাজানো হয়েছে 2 সোডিয়াম, এই 2 ইলেকট্রনটাকে আমরা তীর চিহ্নের ওই পাশে নিয়ে যাচ্ছি, ফলে সে এই পাশে ছিল মাইনাস, এই পাশে এসে পজিটিভ হয়ে যাচ্ছে। তোমাদের বই বা গাইডে মূলত এভাবেই লেখে, বিদে আমি জাস্ট ওই গাইডের মতো করে সাজিয়ে দিলাম আর কি। তাহলে আমাদের এটা 1 নং সমীকরণ। এবার বিজারণ অর্ধবিক্রিয়া।
তাহলে বিজারণ অর্ধবিক্রিয়ায় কি হবে, ক্লোরিন আসবে, তাই না? ক্লোরিন আসবে, Cl শূন্য থেকে Cl-1 হয়েছে, সো ক্লোরিন এখানে বিজারণ অর্ধবিক্রিয়ার মধ্যে থাকবে। তাহলে আমাকে একটু বলো তো Cl কি করলে, মানে ক্লোরিন আসলে কি কাজটা করলে শূন্য থেকে -1 হয় ইলেকট্রন গ্রহণ করলে? তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হলো। আমার বিক্রিয়ায় মোট ক্লোরিন ছিল কয়টা? 2টা বা 1 অণু ক্লোরিন। তাহলে সেই 1 অণু ক্লোরিনকে আমি সাজালাম একটা ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 1 অণু ক্লোরিন অবশ্যই দুইটা করে ইলেকট্রন গ্রহণ করবে এবং 2টা করে ইলেকট্রন গ্রহণ করে 2Cl- এ পরিণত হবে। সো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আচ্ছা, এবারে 1 আর 2 যোগ করো। 1 আর 2 যদি যোগ করি আমরা, তাহলে সোডিয়াম, এই যে ইলেকট্রন আছে আমরা কিন্তু এই ইলেকট্রন ক্যান্সেল আউট করে দিতে পারি, এই ইলেকট্রন কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে, 2 মোল সোডিয়াম 1 মোল ক্লোরিন অণু বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম প্লাস আর হচ্ছে 2 মোল ক্লোরাইড আয়ন। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সোডিয়াম দ্বারা কি হচ্ছে, জারণ সম্পন্ন হচ্ছে, আর ক্লোরিন দ্বারা কি সম্পন্ন হচ্ছে, বিজারণ সম্পন্ন হচ্ছে। জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে। কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে যদি কোথাও জারণ সম্পন্ন হয় সেখানে অবশ্যই বিজারণ সম্পন্ন হতেই হবে। মানে জারণ বাদ দিয়ে যেরকম বিজারণ সম্ভব নয়, বিজারণ বাদ দিয়ে ঠিক তেমনিভাবে জারণ সম্ভব নয়। যেটা আমরা এই যে লাস্ট ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, তার মানে এখানে জারণ ঘটেছে। আবার সোডিয়াম জারণ ঘটেছে বিধায় কোনো না কোনো পরমাণুর বিজারণ ঘটাতে হবে, সেই বিজারণটা ঘটিয়েছে কি, ক্লোরিন পরমাণু। সো আমরা এই যে ইকুয়েশনগুলো দেখালাম, এই ইকুয়েশনগুলো যদি তোমরা খুব সুন্দরভাবে যদি এক্সাম হলে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া, সমগ্র বিক্রিয়া এভাবে লিখে দিয়ে যদি ফাইনালি এটা বলে দাও যে হ্যাঁ জারণ ঘটলে সেখানে অবশ্যই বিজারণ ঘটতে হবে, আর বিজারণ ঘটলে সেখানে অবশ্যই কোনো না কোনো পরমাণুর জারণ ঘটতে হবে, যদি আমরা এভাবে লিখে দিতে পারি তাহলে আশা করতেছি আমাদের যে ফাইনাল যে অ্যান্সারটুকু আছে সেই অ্যান্সারটুকু খুব সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। ওকে, তো আমাদের এই পর্বের আলোচনা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা তোমাদেরকে ফুল সৃজনশীলটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এইটুকু অংশ সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমাদের ইজি কেমিস্ট্রি বইটিও ঠিক সেমভাবে আমরা সাজিয়েছি, যাতে করে একজন শিক্ষার্থীর কাছে প্রত্যেকটা পার্ট যেন খুব বোধগম্য হয় এবং সে যেন প্রত্যেকটা পার্ট যেন বুঝতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের এই বইটি সংগ্রহ করো, এই বইটি পড়ো এবং বইটি পড়ার মাধ্যমে কেমিস্ট্রিতে তুমি তোমার উন্নতি করো। তো সেই আশা রেখেই আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।